হ্যালো স্টুডেন্ট, এখন আমি যেই কোশ্চেনটা তোমাদের সামনে আলোচনা করব, কোশ্চেনটা তোমরা স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ। দেখো লাল কালি দিয়ে লেখা আছে, ডিসকাস দ্য কেনসিয়ান থিওরি অফ ইন্টারেস্ট অর এক্সপ্লেন হাউ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ডিটারমাইন্ড বাই লিকুইডিটি প্রেফারেন্স। অর দিয়ে লেখা আছে, দ্য ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট ডিটারমাইন্ড হোয়ার দ্য ডিমান্ড ফর মানি ইজ ইকুয়াল টু সাপ্লাই অফ মানি। অর্থাৎ প্রথম কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই একটা কোশ্চেনটা বিভিন্ন রকমের ঘুরিয়ে করতে পারে। সেটা কি কেনসিয়ান থিওরি অফ ইন্টারেস্ট, ঠিক আছে। ইন্টারেস্ট সম্পর্কে যে কেনস যে থিওরির কথা বলেছিল সেটা আলোচনা করতে বলেছে, বা এর সঙ্গে অরেও দিতে পারে লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ ইন্টারেস্ট, ইন্টারেস্টের লিকুইডিটি প্রেফারেন্স থিওরি। আর একটা দিতে পারে ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট কি করে ডিটারমাইন করবো, ডিমান্ড ফর মানি ইজ ইকুয়াল টু সাপ্লাই অফ মানি, ঠিক আছে। তো জিনিসটা বলে দিই কি বলছে, কেনসিয়ান থিওরি অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এই ইন্টারেস্ট নিয়ে, ঠিক আছে, বিভিন্ন থিওরি ছিল ইন্টারেস্টের। নিউ ক্লাসিক্যাল থিওরি আছে, ক্লাসিক্যাল থিওরি আছে, আবার কেনসিয়ান থিওরি আছে, ঠিক আছে। তো এখন আমাকে বলেছে ইন্টারেস্টের কোন থিওরিটা নিয়ে ডিসকাস করতে বলছে, কেনসিয়ান থিওরি, ঠিক আছে। তো ইকোনমিস্ট মানে মানে অর্থনীতিবিদ যাকে আমরা বলি, ইকোনমিস্ট জন মেইনার্ড কেইন্স, কি বললাম, জন মেইনার্ড কেইন্স, তার একটা বুক ছিল, সেই বুকটার নাম কি ছিল, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, ঠিক আছে। তো সেই বইতে এই লিকুইডিটি থিওরির আলোচনা করেছে, ঠিক আছে, লিকুইডিটি প্রেফারেন্স থিওরির কথা বলেছে। তার মানে কে বললাম, ইকোনমিক্সের নাম কি ছিল, ইকোনমিক্সের নাম ছিল জন মেইনার্ড কেইন্স। তার যে বুক ছিল, বুকটার নাম কি ছিল, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। কত সালে, 1936। এই বইতে ও কি বলেছিল, লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ মানি, ঠিক আছে, তার কথা বলেছিল, ঠিক আছে। তো আমরা তো পড়বই, তাহলে টপিকটার নাম হচ্ছে লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ মানি। লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ মানি তো আমরা পড়ছি। এই লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ মানি, ঠিক আছে, লিকুইডিটি প্রেফারেন্স থিওরিটা যে আমরা পড়ছি, এই থিওরিটা কে বলেছিল, প্রফেসর কেইন্স, বা বলতে পারো ইকোনমিস্ট কেইন্স। কত সালে, 1936। কোন বইতে এই কথাটা বলেছিল, বইটার নাম ছিল দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, 1936, ঠিক আছে। তো এটা আমরা পড়বো। এর আগে আমরা জেনে নেবো ইন্টারেস্ট জিনিসটা কি। তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। আজকে ধরো তোমার টাকার দরকার, ঠিক আছে। তা টাকার দরকার, কিন্তু তোমার কাছে টাকা নেই। তুমি টাকাটা কোথা থেকে পাবে, স্যার টাকা নেই, যখন বাইরে থেকে ধার করতে হবে, ঠিক আছে। সে বাইরে থেকে ধার বলতে আমাদের মাথায় যেটা আসে, ব্যাংকের থেকে লোন করতে হবে। ধরো ব্যাংকের থেকে তুমি 1 লাখ টাকা লোন করলে, তো ব্যাংকে তো আবার একটা টাইমের পর তো টাকাটা ফিরিয়ে দিতে হবে, অবশ্যই টাকা ফিরিয়ে দিতে হবে। তো 1 লাখ টাকা তুমি নিয়েছো, তার থেকে ব্যাংকে গিয়ে তুমি 1 লাখ টাকা ফেরালে চলবে না, স্যার কখনোই সম্ভব নয়। তাহলে 1 লাখ টাকা নিলে তাকে তো বেশ কিছু এক্সট্রা কিছু টাকা দিতে হবে। তো সাপোজ ধরো ওর থেকে 1 লাখ টাকা নিয়ে ওকে ধরো তুমি 1,10,000 টাকা দিলে, তুমি কত টাকা এক্সট্রা দিলে, স্যার 10,000 টাকা। এই 10,000 টাকাই হচ্ছে ইন্টারেস্ট। দেখো কি লেখা আছে, ইন আওয়ার ডেইলি লাইফ when we borrow some money from others, ঠিক আছে, when we borrow some money from others we have to return some additional money। আমরা এখন রিটার্ন করব, এক্সট্রা মানি রিটার্ন করব তাদেরকে। দিস অ্যাডিশনাল মানি ইজ কল্ড ইন্টারেস্ট। তাহলে বোঝা গেল, আমরা বলছি ইন আওয়ার ডেইলি লাইফ when we borrow some money from others, ঠিক আছে। তো মানে আমাদের ডেইলি লাইফে কি হয়, আমাদের যখন টাকার দরকার হয়, আমরা টাকাটা ধার করি বাইরে থেকে, ঠিক আছে। উই হ্যাভ টু রিটার্ন সাম অ্যাডিশনাল মানি, কিন্তু আমরা যখন রিটার্ন করি তখন এক্সট্রা মানি রিটার্ন করি তাদেরকে। দিস অ্যাডিশনাল মানিকে আমরা বলি ইন্টারেস্ট। এবার যে ইন্টারেস্টটা, আমরা এখন ইন্টারেস্টে কার থিওরি পড়ছি, কেইন্সের থিওরি পড়ছি। তাই বলছে দ্য কেইনসিয়ান থিওরি অফ রেট অফ ইন্টারেস্ট ডিটারমিনেশন ইজ নোন অ্যাজ লিকুইডিটি প্রেফারেন্স থিওরি, ঠিক আছে। তো কেইন্স যেই থিওরিটা কথা, কেইন্স ইন্টারেস্টের যেই থিওরিটার কথা বলেছে সেটাই হচ্ছে লিকুইডিটি প্রেফারেন্স থিওরি, ঠিক আছে, লিকুইডিটি প্রেফারেন্স থিওরি। তো পরীক্ষায় কখনো কখনো এমসিকিউ দিতে পারে। কি এমসিকিউ দিতে পারে, যে কেইন্স যেই ইন্টারেস্টের থিওরিটা বলে সেই ইন্টারেস্ট থিওরিটার নাম কি, লিকুইডিটি প্রেফারেন্স থিওরি। বলতে পারে কত সালে, বলবে 1936। কোন বইতে লেখা ছিল, বলবে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। তো এইগুলো সমস্ত কিছু তোমাকে জানতে হবে। অ্যাকর্ডিং টু কেইন্স, কেইন্স কি বলেছে, কেইন্স বলেছে, দেখো কেইন্স কি বলেছে, কেইন্স কিছুই বলে না। কেইন্স বলছে ইন্টারেস্ট হচ্ছে একটা মনিটারি ফেনোমেনন, ঠিক আছে। কেইন্স পরিষ্কারভাবে তার পরিষ্কার কথা বলেছে, কেইন্স বলছে ইন্টারেস্ট হচ্ছে একটা মনিটারি ফেনোমেনন। স্যার মনিটারি ফেনোমেনন মানে, কেইন্স বলছে সুদ হলো একটা নিছক আর্থিক ব্যাপার, মনিটারি ফেনোমেনন সুদ একটা নিছক আর্থিক ব্যাপার। আরও কি বলেছে, আর কি বলেছে, আমি এখানে লিখেছি, অ্যাকর্ডিং টু লর্ড কেইন্স ইন্টারেস্ট ইজ দ্য রিওয়ার্ড
ফর পার্টিং উইথ লিকুইডিটি ফর আ স্পেসিফাইড পিরিয়ড। ইন্টারেস্ট ইজ দ্য রিওয়ার্ড, ইন্টারেস্ট হচ্ছে একটা রিওয়ার্ড ফর পার্টিং উইথ লিকুইডিটি ফর আ স্পেসিফাইড পিরিয়ড। অর্থাৎ সুদ হলো কিছু সময়ের জন্য নগদ অর্থ ত্যাগ করার পুরস্কার। মানে ইন্টারেস্টটা কি, কিছুটা সময়ের জন্য, মানে যে তোমার মানি আছে, ক্যাশ মানি আছে, সেটাকে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, তো এই বলেছে। তার মানে আমি আবার বলে দিচ্ছি, আমাদের কেইনস বাবু কি বলেছে, কেইনস বলে দিয়েছে যে সুদ হচ্ছে একটা মনিটারি, ইন্টারেস্ট হচ্ছে একটা মনিটারি ফেনোমেনন। আরও বলেছে ইন্টারেস্ট ইজ আ রিওয়ার্ড ফর পার্টিং উইথ লিকুইডিটি ফর আ স্পেসিফাইড পিরিয়ড। সুদ হলো কিছু সময়ের জন্য নগদ অর্থ ত্যাগ করার পুরস্কার। ঠিক আছে, আর কি এই যে মানে এটা কি করে ডিটারমিনেশন হবে, তোমার ডিমান্ড ফর মানি আর ডিমান্ড ফর সাপ্লাই এর মাধ্যমে এটা ডিটারমাইন্ড হবে। দেখো এখানে লেখা আছে দ্য কেইনসিয়ান থিওরি অফ রেট অফ ইন্টারেস্ট। এটা বললাম অ্যাকর্ডিং টু কেইনস ইন্টারেস্ট ইজ পেইড অন দ্য ক্যাপিটাল। ইন্টারেস্টটা কিসের উপর পে করা হয় আমরা জানি, ক্যাপিটালের উপর। অর মানি ইনভেস্টেড ইন প্রোডাকশন, প্রোডাকশানে তুমি যত টাকা ইনভেস্ট করবে, ঠিক আছে, প্রোডাকশনে যত টাকা ইনভেস্ট করবে, ধরো প্রোডাকশনে তুমি 10 লাখ টাকা ইনভেস্ট করলে, তাহলে তার থেকে তো কিছু না কিছু তো ওই 10 লাখ টাকা তুমি প্রোডাকশন বা তুমি বিজনেসে ইনভেস্ট না করে তুমি তো অন্য কোথাও ইনভেস্ট করতে পারতে। হ্যাঁ, তো ইনভেস্ট করলে সেখান থেকে রিটার্ন পেতে, সেই রিটার্নটাকেই বলা হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, অ্যান্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ মানি। বুঝতে পেরেছো তো, এটাই বলতে চেয়েছি। তো সুন্দর করে নোট করে নাও খাতায়। এত কিছু অত ডিটেলস আসবে না, তোমাদের তো এমসিকিউ পেপার, এত ডিটেলস আসবে না। ঠিক আছে, তো বাট এই পয়েন্টগুলো তোমার জেনে রাখলে এমসিকিউ করতে সুবিধা হবে। তাহলে কি বললাম, আবার বলে দিচ্ছি, কেইনস কি বলেছে, কেইনস হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে একটা মনিটারি ফেনোমেনন। আর কি বলেছে, ইন্টারেস্ট ইজ দ্য রিওয়ার্ড ফর পার্টিং উইথ লিকুইডিটি ফর আ স্পেসিফাইড পিরিয়ড। ঠিক আছে, তো আর একটা কথা বলেছে, তুমি বিজনেস যেই টাকাটা ইনভেস্ট করবে, ঠিক আছে, ইন্টারেস্টটা কি, তুমি বিজনেসে যেই টাকাটা ইনভেস্ট করবে, ঠিক আছে, তো তার উপর তো তুমি কিছু একটা রিটার্ন পাবে, সেটাই হচ্ছে ইন্টারেস্ট। আর এই ইন্টারেস্টের রেটটা কি করে ডিটারমাইন হবে, ডিমান্ড ফর মানি আর সাপ্লাই অফ মানির উপর বেস করে। ঠিক আছে, ডিমান্ড, মানির কি ডিমান্ড আছে আর মানির কি সাপ্লাই আছে, তার উপর বেস করে। ঠিক আছে, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো কি লেখা আছে, বা সাপ্লাই অফ মানিটা আগে ডিসকাস করে নিই, তারপর ডিমান্ড ফর মানিটা ডিসকাস করব। ঠিক আছে, তো সাপ্লাই অফ মানি, দ্য মানি সাপ্লাই ইজ ডিটারমাইন্ড বাই দ্য মনিটারি অথরিটি। তা আমাদের মানিকে সাপ্লাই করে, তো আমরা সবাই জানো মনিটারি অথরিটি, আমাদের মানি সাপ্লাই করে মনিটারি অথরিটি। আর মনিটারি অথরিটি কি, আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট, বলতে পারে আমাদের মানিকে সাপ্লাই করে। আরে তোমরা তো সবাই জানো নোট কোথায় তৈরি হয়, নোট তো আরবিআই তৈরি করে না। The monetary supply is determined by the monetary authority, that is RBI. The supply of money is independent. ঠিক আছে, মানির যে সাপ্লাইটা হয় না সেটা কিন্তু পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, অফ দ্য রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, অফ দ্য রেট অফ ইন্টারেস্ট মানে মানিটা যে সাপ্লাই হয় সেটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, অ্যান্ড ইভেন ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজেস অর ডিক্রিজেস, বলছে রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাক বা রেট অফ ইন্টারেস্ট কমে যাক, দ্য সাপ্লাই অফ মানি রিমেন দ্য সেম। সাপ্লাই অফ মানি কিন্তু পুরোপুরি সেম থাকবে, ইন্টারেস্ট তোমার বেড়ে যাক বা ইন্টারেস্ট অফ কমে যাক, সাপ্লাই অফ মানিতে কোনো চেঞ্জ, কারণ সাপ্লাই মানে ইন্ডিপেন্ডেন্ট, তাই না। তো তারপর বলেছে ইট ইজ আ ভেরিফাইড স্টেট লাইন। ঠিক আছে, এটা কেমন হয়, এটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সাপ্লাই মানি কেমন হবে, এটা পুরোপুরি স্টেট লাইন। দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্স ও ওয়াই একটা গ্রাফ, এক্স অ্যাক্সিসে সাপ্লাই অফ মানি আর ওয়াই অ্যাক্সিসে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তো দেখো M0 কেমন হয়েছে, দেখো পুরো বুঝতে পারছো, স্ট্রেট লাইন হয়েছে। M0 কেমন হয়েছে, স্ট্রেট লাইন। ঠিক আছে, সাপ্লাই মানে কেমন হয়েছে, স্ট্রেট লাইন, বা তুমি বলতে পারো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। ঠিক আছে, নোট করে নাও। আর একটা কথা বলছি, এই কোশ্চেনটা নতুন কিছু নয়, এই কোশ্চেনটা তোমরা ক্লাস 12-এ এই কোশ্চেনটা অলরেডি পড়ে এসছো, সবাই পড়ে এসছো, ইকোনমিক্সে ছিল ক্লাস 12-এ। তো সুতরাং নতুন কিছু না, এটা সবার জানা, সবার জানা এই কোশ্চেনটা। জাস্ট বলতে পারো একটা রিভিশন করছি। আর কি বলতে পারো, তোমরা যে আইএফএস ছিল, থার্ড সেমিস্টারে যে আইএফএস ছিল, সেখানেও এই কোশ্চেনটা ছিল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো জাস্ট একবার এক ঝলক দেখে নিচ্ছি, রিভিশন করছো বলতে পারো। ডিমান্ড ফর মানি, এতক্ষণ সাপ্লাই অফ মানি বললাম, আর একটা ডিমান্ড ফর মানি বলি। বলছে পিপল লাইক হোল্ড মানি সাম অ্যামাউন্ট। ঠিক আছে, প্রতিটা মানুষই না নিজের হাতে টাকা রাখতে চায়। আরে সবাই কিন্তু সব টাকা ব্যাংকে রেখে দিতে চায় না, প্রতিটা মানুষই না কিছু টাকা নিজের হাতে রাখতে। স্যার কেন টাকা রাখবে, টাকা রেখে কি হবে? আরে তোমার দৈনন্দিন কাজ, তোমার ডেলি লাইফে প্রচুর টাকা লাগে। তুমি ধরো কোনো দোকানে ধরো একটা জিনিস কিনতে গেলে, তুমি কোনো দোকানে দাঁড়িয়ে একটা চা খেলে, আরে চা খেলে সেখানেও তুমি অনলাইন পেমেন্ট করবে।
মানলাম চা খেতে গেলে অনলাইন পেমেন্ট হবে, কিন্তু এমন তো কোনো চায়ের দোকানে ঢুকেছো, ধরো তুমি একটা দোকানে গেলে একটা এক্লেয়ার্স লজেন খেলে 1 টাকা দামের, তো সেখানে তুমি অনলাইন পেমেন্ট করবে। আর সেই দোকানে পেমেন্ট নিল, সব দোকানে পেমেন্ট নাও নিতে পারে। তুমি একটা একদম পুরো প্রত্যন্ত এলাকায় চলে গেলে, একটা পুরো গ্রাম সাইড চলে গেলে, রুরাল এরিয়ায় চলে গেলে, সেখানে তো তোমাকে তোমার অনলাইন ট্রানজ্যাকশন নাও থাকতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে? আরে কিছু কিছু সময় না শুধু ওই অনলাইন ট্রানজ্যাকশন করলে হয় না, কিছু কিছু সময় কিছু কিছু সিচুয়েশনে তোমার কাছে কিন্তু ক্যাশ টাকাও রাখতে হয়। এখানে এটাই বলে ডিমান্ড ফর মানি, পিপল লাইক টু হোল্ড মানি সাম অ্যামাউন্ট। ঠিক আছে, প্রতিটা মানুষ হাতে না কিছু টাকা ধরে রাখতে চায়। ঠিক আছে, যে ফর লিকুইডিটি ক্যাশ, প্রতিটা মানুষই হাতে কিছু না কিছু টাকা ধরে রাখতে চায়। কেন? দিস ডিজায়ার টু হোল্ড লিকুইড ক্যাশ ইজ নোন অ্যাজ লিকুইডিটি প্রেফারেন্স। এটাকেই বলা হয় লিকুইডিটি প্রেফারেন্স। তাহলে কি বললাম বুঝতে পারছো তো? প্রতিটা মানুষই তার দৈনন্দিন কাজকর্ম করার জন্য কিছু টাকা ধরে রাখতে চায়, এটাই তো লিকুইডিটি প্রেফারেন্স। ঠিক আছে, প্রতিটা মানুষই কিছু না কিছু টাকা নিজের কাছে ধরে রাখতে চায় বা নিজের হাতে রেখে দিতে চায়। ঠিক আছে, আর এটাই হচ্ছে লিকুইডিটি প্রেফারেন্স। ঠিক আছে, তো বুঝতে পারলে, দ্য ডিমান্ড ফর মানি অ্যারাইজেস ফ্রম দিস লিকুইডিটি প্রেফারেন্স। ঠিক আছে, অ্যাকর্ডিং টু কেইন্স পিপল লাইক টু হোল্ড ক্যাশ ফর 3 রিজন। মানে প্রতিটা মানুষের হাতে টাকা ধরে রাখতে চায় 3টে কারণের জন্য। কি কি? একটা ট্রানজ্যাকশন মোটিভ, একটা প্রিকশনারি মোটিভ, আর একটা স্পেকুলেটিভ মোটিভ। প্রথমটা কি বলছে? ট্রানজ্যাকশন মোটিভ। ঠিক আছে, ট্রানজ্যাকশন মোটিভ জিনিসটা কি? দেখো, ডে টু ডে ট্রানজ্যাকশনের জন্য লোকে কিছু পরিমাণ ক্যাশ টাকা হাতে রেখে দিতে চায়। এই জন্য লোকে নগদ টাকা হাতে রাখতে চাইবে, তা নির্ভর করে কিসের ওপর? পার্টিকুলার সেই পার্সনের ইনকামের ওপর, এবং অন্যদিকে তার আর্নিং ক্যাপাসিটির ওপর। দেখো আবার বলছি, দেখো কি লেখা আছে একটু পড়ে নাও। ট্রানজ্যাকশন মোটিভটা বলছে পিপল কিপ সাম মানি ইন হ্যান্ড ফ্রম দেয়ার ডেলি ট্রানজ্যাকশন। ঠিক আছে, প্রতিটা মানুষ কিছু টাকা হাতে ধরে রাখতে চায় ডেলি ট্রানজ্যাকশনের জন্য। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ মানি সেট অ্যাপার্ট ফর দিস পারপাস ডিপেন্ড অন ইনকাম অ্যান্ড জেনারেল লেভেল অফ বিজনেস অ্যাক্টিভিটি। ঠিক আছে, লেভেল অফ কি বলছে? পারপাস ডিপেন্ড অন ইনকাম অ্যান্ড জেনারেল লেভেল অফ বিজনেস অ্যাক্টিভিটি। তাই তো বলছি, প্রতিটা মানুষই না ডেলি ট্রানজ্যাকশনের জন্য কিছু টাকা, কিছু ক্যাশ টাকা হাতে রেখে দিতে চায়, এবং সে কত টাকা হাতে রাখবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেই ব্যক্তির ইনকাম কত তার উপর, এবং অন্যদিকে তার যে আর্নিংটা হচ্ছে তার টাইমের ওপরও। ঠিক আছে, তো বোঝা গেল প্রথম পয়েন্টটা। সেকেন্ড পয়েন্ট বলছে প্রিকশনারি মোটিভ। পিপল লাইক টু কিপ লিকুইড ক্যাশ ইন হ্যান্ড টু মিট ভেরিয়াস টাইপ অফ এমার্জেন্সি। দেখবে, ধরো কোনো বিপদ আপদ ঘটলে, তখন ধরো বাড়িতে ধরো কারোর কোনো শরীর খারাপ হয়েছে, তখন তোমার ব্যাংকে টাকা রেখে লাভ কি? সেই এমার্জেন্সি সিচুয়েশনে ধরো রাত 12টার সময় তোমার বেশ কিছু ক্যাশ টাকা লাগবে, তখন তুমি কোথায় পাবে? তখন কি তুমি ব্যাংকের থেকে তুলতে যাবে? অর্থাৎ কখনো যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়, তখনও তোমার ক্যাশ টাকা হাতে রাখতে হবে। বা ধরো তুমি ধরো কোনো একটা কারণে তোমাকে বাইরে যেতে হবে, বাইরে আউটস্টেশন তোমাকে যেতে হবে, তখন তোমার মিনিমাম ক্যাশ টাকা লাগবে, তুমি তখন ব্যাংকে যাবে টাকা তুলবে? নাও হতে পারে। তো এটাই বলছে এই যে আগেরটা কি করলাম, আগেরটা আমরা বললাম ট্রানজ্যাকশন মোটিভ। ঠিক আছে, নর্মাল ট্রানজ্যাকশন ছাড়াও কখনো কখনো এমার্জেন্সি সিচুয়েশনও তৈরি হতে পারে, যে কোনো বিপদ আসতে পারে, তারপর ইলনেস থাকতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই সমস্ত জিনিসকে মোকাবিলা করার জন্য, ঠিক আছে, প্রিকশনারি হিসেবে লোকে কিছু পরিমাণ নগদ টাকা হাতে রাখতে চায়। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার প্রিকশনারি মোটিভ। কেইন্স একে, ঠিক আছে, কেইন্স একে প্রিকশনারি মোটিভ বলেই তোমার ডেসক্রাইব করেছে। এই যে আমি যে দুটো কথা বললাম, কি বললাম? ট্রানজ্যাকশন মোটিভ আর প্রিকশনারি মোটিভ। ঠিক আছে, এই যে দুটো মোটিভ কথা বললাম, তো এই দুটির জন্য যে মানে মানির যে ডিমান্ড ফর মানি যে ক্রিয়েট হচ্ছে, কেইন্স একে অ্যাক্টিভ ব্যালেন্স বলেছে। আমি যে উপরে দুটো কথা বললাম, কি বললাম? ট্রানজ্যাকশন মোটিভ আর প্রিকশনারি মোটিভ। ঠিক আছে, এই দুটোর জন্য যে ডিমান্ড ফর মানি যে ক্রিয়েট হচ্ছে, কেইন্স একে অ্যাক্টিভ ব্যালেন্স বলেছে। কেইন্স একে কি বলেছে? অ্যাক্টিভ ব্যালেন্স বলেছে। আর এই অ্যাক্টিভ ব্যালেন্সের ডিমান্ডটা কি? এর অ্যাক্টিভ ব্যালেন্সের কিছু ডিমান্ড আছে তো, ঠিক আছে, যেটা কিনা পুরোপুরি ডিপেন্ড করে কিসের ওপর? মানে সোসাইটিতে যে ইনকাম আছে তার ওপর। দেখো, এটাকে আমরা এইভাবে ডেসক্রাইব করতে পারি, মানে পার্সনের ইনকাম যত ইনক্রিজ করবে, ঠিক আছে, ডিমান্ড ফর মানি তত ইনক্রিজ করবে। ইনকাম যত ডিক্রিজ করবে, ডিমান্ড ফর মানি ডিক্রিজ করবে।
অর্থাৎ ইনকাম যত বাড়বে ডিমান্ড তত বাড়বে, ইনকাম যত কমবে ডিমান্ড তত কমবে। আর একটা বলেছে স্পেকুলেটিভ মোটিভ ফর ইনভেস্টিং ইট ইন সাম গেনফুল ট্রানজাকশন। ঠিক আছে, ধরো কোনো জিনিসের দাম অচানক, মানে কি বলবো, মানে কোনো জিনিসের দাম হুট করে কমে গেল, ঠিক আছে, তো হুট করে যদি কমে যায় তখন তোমার কিনতে ইচ্ছা করতে পারে সেই জিনিসটা, কিন্তু হাতে যদি ক্যাশ টাকা না থাকে তুমি কিনবে কি করে? অর্থাৎ স্পেকুলেটিভ কারণের জন্য কিন্তু কখনো কখনো নগদ টাকা হাতে রাখতে হয়। এবার এখন আমরা কি পড়লাম, এটা আমরা পড়লাম, এবার এটা ডায়াগ্রামের আকারে দেখাই। ঠিক আছে, তো দেখো ভালো করে দেখো ডায়াগ্রামটা। ডিমান্ড ফর মানিটা আমরা ডায়াগ্রাম আকারে দেখিয়েছি। দেখো এখানে এল এল, ঠিক আছে, তো এটা হচ্ছে লিকুইডিটি প্রেফারেন্স। ঠিক আছে, এটা কি লিকুইডিটি প্রেফারেন্স, নগদ লিকুইডিটি প্রেফারেন্স এল এল। এটা দেখতে পাচ্ছি কেমন হয়েছে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি ডাউনওয়ার্ড স্লপিং হয়েছে বাঁ দিক থেকে ডান দিকে। ঠিক আছে, তো দেখো রেট অফ ইন্টারেস্ট যখন OR1, রেট অফ ইন্টারেস্ট যখন দেখো OR1, ঠিক আছে, তো তখন ডিমান্ড ফর মানি OM1। রেট যখন কমে OR2 হলো, ডিমান্ড তত বেড়ে গেল। রেট অফ ইন্টারেস্ট যখন আরও কমে গেল, OR3 হলো, ডিমান্ড তত আরও বেড়ে গেল। তাহলে কি বুঝতে পারছো স্যার? রেট যত কমছে ডিমান্ড তত বাড়ছে, রেট যত কমছে ডিমান্ড তত বাড়ছে। আর একটা কথা, এই পোর্শনটাই দেখো, এই পোর্শনটাই যে এই যে এখানে একটা ট্র্যাপ তৈরি হচ্ছে না, এই ট্র্যাপটাকে বলা হয় লিকুইডিটি ট্র্যাপ। তাহলে কিছুই বললাম না, আমি এমন কিছু বলিনি। এখানে ডিমান্ড ফর মানি এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে রেট অফ ইন্টারেস্ট, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি আছে? ইনভার্স সম্পর্ক আছে। অর্থাৎ এই রেট অফ ইন্টারেস্ট যত কমবে ডিমান্ড তত বাড়বে, রেট যত বাড়বে ডিমান্ড তত কমবে, এর মধ্যে কি ইনভার্স রিলেশন আছে। নেক্সট পয়েন্ট বলেছে ইকুইলিব্রিয়াম রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট ইকুইলিব্রিয়ামটা বলছি। দ্য সাপ্লাই অফ মানি ডিপেন্ডস আপন দ্য ব্যাঙ্কিং সিস্টেম অফ দ্য কান্ট্রি। যে কোনো দেশের, ঠিক আছে, সাপ্লাই অফ মানি কিসের ওপর ডিপেন্ড করে? যে কোনো দেশের ব্যাঙ্কিং সিস্টেমের ওপর। একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম দ্য টোটাল সাপ্লাই অফ মানি ফিক্সড। ঠিক আছে, শর্ট পিরিয়ডে কিন্তু সাপ্লাই অফ মানি ফিক্সডই থাকে, আমরা আগেও বলেছি, জানি আমরা শর্ট পিরিয়ডে মানির সাপ্লাইটা সবসময় ফিক্স থাকে। তো বলছে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, পার্টিকুলার পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট টাইমে বলতে পারো, টোটাল সাপ্লাই অফ মানি ফিক্স থাকবে। লিকুইডিটি প্রেফারেন্স অর দ্য ডিমান্ড ফর মানি অ্যান্ড দ্য রেট অফ ইন্টারেস্ট আর রিলেটেড টু ইচ আদার ইনভার্সলি। কোনো ঘাবড়ানোর কিছু নেই, ইজি পয়েন্ট বলেছে। বলছে লিকুইডিটি প্রেফারেন্স, যেটা কিছুক্ষণ আগে বললাম আগের পাতায়, লিকুইডিটি প্রেফারেন্স, ঠিক আছে, আর রেট অফ ইন্টারেস্ট, লিকুইডিটি প্রেফারেন্স আর রেট অফ ইন্টারেস্ট, বা বলতে ডিমান্ড ফর মানি আর রেট অফ ইন্টারেস্ট সম্পর্ক কেমন, রিলেশনটা কেমন? রেট যত বাড়বে ডিমান্ড তত কমবে, ঠিক আছে, তো আর রেট যত কমবে ডিমান্ড তত বাড়বে, এটাই তো বলেছে এখানে। বলছে লিকুইডিটি প্রেফারেন্স অর দ্য ডিমান্ড ফর মানি সঙ্গে রেট অফ ইন্টারেস্ট সম্পর্কে ইনভার্স সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমবে। মনে করার চেষ্টা করে, এই জন্য ডাউনওয়ার্ড স্লপিং হয়েছিল। রেট দেখো, রেট যত বাড়ছিল ডিমান্ড তত কমছিল, আর রেট যত কমছিল ডিমান্ড তত বাড়ছিল, এটাই ছিল। এর উল্টোটাও হতে পারে, কি হতে পারে? দাস ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ হাই, বলছে রেট অফ ইন্টারেস্ট ইজ হাই, রেট অফ ইন্টারেস্ট যদি বেড়ে যায় তাহলে পিপল উইল বি লেস এগার দ্য হোল্ড লিকুইড ক্যাশ। ধরো মার্কেটে যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে কি তুমি তোমার হাতে ক্যাশ টাকা ধরে রাখবে? কখনোই না, তুমি সেটা ইনভেস্ট করে দেবে। কিন্তু মার্কেটে যদি রেট অফ ইন্টারেস্ট যদি কমে যায়, মার্কেট রেট অফ ইন্টারেস্ট কমে যায়, তাহলে নিশ্চয়ই তুমি ইনভেস্ট করবে না, তখন টাকাটা ধরে রাখবে। এখানে এই কথাগুলোই বলেছে। তো দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ডিটারমাইন্ড অ্যাট আ পয়েন্ট হোয়েন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ মানি, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম। তাহলে এখানে ছবিটা দেখো, এটা দেখো ডিমান্ড ফর মানি, এটা দেখো ডিমান্ডের কার্ভ, আর এটা সাপ্লাইয়ের কার্ভ। তো দুটো কোথায় কেটেছে মানে কোথায় ইন্টারসেক্ট করেছে? এই যে এই পয়েন্টটা, তাই না, এটা ডিডি আর এটা সাপ্লাই এসএম, ইন্টারসেক্ট করেছে কোথায়? এই পয়েন্টে, ঠিক আছে। তো এখানে রেট অফ ইন্টারেস্টের কোন পয়েন্টটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলবো? যেখানে এই দুটোকে ইন্টারসেক্ট করেছে। এই ছিল টপিক, ঠিক আছে। যদি এটা তোমার পরীক্ষায় তো তোমার সাবজেক্টিভ না, অর্থাৎ বড় কোশ্চেন, যদি বড় কোশ্চেন আসতো, এটা 8 নম্বরে আসতো, তখন তোমাকে এটা এত বড় ডিটেলসে লিখতে হতো। তো এত ডিটেলসে তো লেখার দরকার, জাস্ট পয়েন্টগুলো তোমাকে নোট করতে হবে, নোট করে তারপরে এমসিকিউতে কাজে লেগে যাবে। তো আশা করি বোঝা গেল। তো যারা ধরো বেঙ্গলি ভার্সন পড়ে, তাই বেঙ্গলি ভার্সনের নোটটাও যদি কারোর দরকার হয় বলবে, আমার কাছে অলরেডি ইউটিউবে ভিডিওটা আপলোড করা আছে, ঠিক আছে, সেটাও আমি দিয়ে দেবো।